আচমকা নবান্ন। আসলে অতৃপ্ত আত্মা তো, অতৃপ্ত আত্মা ঘুরঘুর করে। নবান্নে তো এমনিতে ঢুকতে পারবে না আজীবন, নবান্নে তো আর ঢুকতে পারবে না, ওই ভিজিটার্স রুম পর্যন্তই তার দৌড়। তো ফলে অতৃপ্ত আত্মা মমতা বন্দ্যোপাধ্যায় নেই, মুখ্যমন্ত্রী দিল্লিতে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন, বাংলার স্বার্থে আলোচনা চলছে, অতৃপ্ত আত্মা সহ্য হচ্ছে না। ওদিকে আবার নবান্ন, নবান্নতে ছিলাম, নবান্নে ঢুকতে পারছি না, একটা অতৃপ্ত আত্মার আর্তনাদ এবং একটা ঘুরঘুর ঘুরঘুর ভাব। সেই জন্য চোরের মতো যেদিন মুখ্যমন্ত্রী নেই, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে, সেদিন চোরের মতো ওখানে ঢুকতে গেছে। মানে কি? এ তো মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ। আরো বেশি করে হতাশা, অবসাদ এগুলো প্রকাশ হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সহ্য করতে পারছেন। আরে বাংলার স্বার্থে, বাংলার বকেয়া আদায়ের অধিকার, তার জন্য মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং মুখ্যমন্ত্রী নেই সেখানে চোরের মতো। হাস্যকর, ভাবতে লজ্জা হয়। এই লোকটা একদিন এখানে ক্যাবিনেটে ছিল, এখনো ভুলতে পারছে না সেই দিন। একবার সাধিলেই খাইব, একবার সাধিলেই খাইব। ফলে ওই ঘুরঘুর 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 ঘুরঘুর, এই ফুটো দিয়ে ওই ফুটো দিয়ে ইঁদুর শেয়ালের মতো ঢোকার চেষ্টা। তো সেই জন্য গেছে, এর কোনো তাৎপর্যই নেই। একেবারে অতৃপ্ত আত্মার মানসিক অবসাদ থেকে কিছু সঙ্গতহীন অপ্রাসঙ্গিক ক্রিয়াকলাপ। বেরিয়ে বলছেন যে ওখানে সবাই থরথর করে কাঁপছে উনি যাওয়ার পর, আর চোর মমতা এই শব্দ উচ্চারণ। কেন? চোরের মতো ঢুকেছে তো, আর ওকে দেখে কেন কাঁপবে? কিসের জন্য কাঁপবে? আচমকা গেছেন, ওনার বিষয়, আচমকা গেছেন। দু একজন একটু অবাক হতে পারে যে মুখ্যমন্ত্রী নেই, কোনো আজকে এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলার মতো বা ওনার কোনো প্রয়োজন কি বিষয় কেউ জানেন না, লোকে একটু অবাক হতে পারে। আচমকা আপনি বাড়িতে দেখলেন একটা শিয়াল ঢুকেছে গর্ত দিয়ে, তা আপনি অবাক হবেন না? তার সঙ্গে ভয় পাওয়ার কি আছে? শুভেন্দু অধিকারী নিজেই তো একটা মানসিক রোগী, বিকৃত মনস্ক, তার সঙ্গে হতাশা এবং মানসিক অবসাদ, চোরের মতো ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে, তখন সস্তা রাজনীতি, সস্তা প্রচারের জন্য চোরের মতো নবান্নে গিয়ে ঢুকেছে। অন্য কোনো পথে মানুষের রায় নিয়ে তো আর নবান্নে যেতে হবে না। তো সুতরাং সেই হতাশা, সেই অবসাদটা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রী ছুঁড়ে ফেলে দেবেন সেসব চিঠি। বাংলার যে আসল বৈঠক সেটা তো দিল্লিতে হয়েছে। দিল্লির সরকার বাংলা টাকা আটকায়, মুখ্যমন্ত্রী বাংলা টাকার জন্য বলেছেন। সেখানে ঠিক হয়েছে টাইম বাউন্ড একটা বৈঠক হবে, বাংলার কত টাকা পাওনা ইত্যাদি রাজ্য বহুবার হিসাব দিয়েছে, আরো একবার সে দাবি পেশ করবে। সে তো বড়দের কথা ওখানে হচ্ছে। ও চারানার নকুলদানা দল বদলু, চোর চিটিংবাজি, এখানে কি করবে? আজকে উপরাষ্ট্রপতিকে উপহাস করা উজ্জ্বলে দুঃখ হচ্ছে শুনে। আচ্ছা, একটা কথা বলছি, হঠাৎ যে উনি গেলেন, আমরা এর আগে দেখেছি কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে খুব সাফল্য পেয়েছে, লোকসভাতেও তারা এটা হাতিয়ার করতে চেয়েছে। তাই কি প্রমাদ গুণে কি দুর্নীতির অভিযোগটাকে রেজিস্টার করার জন্য তার যাওয়া? এর সঙ্গে কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজির কোনো সম্পর্ক নেই। এটা ব্যক্তিগত সস্তা রাজনীতি, সস্তা প্রচার, এবং ভেতরে অন্তরে যে হাহাকার চলছে, শোকের বেদনাহত হৃদয়, যে এই নবান্নে আমি ছিলাম, আমি আর ঢুকতে পারবো না। ফলে এই ফ্রাস্ট্রেশন থেকে চোরের মতো, শেয়াল ইঁদুরের মতো গর্ত দিয়ে নবান্নে ঢুকতে গেছে। যেদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে, বাংলা বঞ্চিত, বাংলার টাকা দিচ্ছে না বিজেপি, বাংলার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, সেদিন শুভেন্দু অধিকারী এখানে গিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করতে গেছেন নবান্নে। ভিজিটার্স রুমে বসে একটা কাগজের ঠোঙা দেখিয়ে বসে আছেন। তো ওই রকম হবে। কদিন বাদে সবাই নজর রাখবেন,
বাজার থেকে যা যা কিনবেন কাগজের ঠোঙায় নজর রাখবেন, শুভেন্দুর চিঠিটা প্রধানমন্ত্রীকে লেখা ঠোঙা হয়ে আপনার হাতে ফিরে আসতে পারে। কুণাল, আজকে যেভাবে আচমকা নবান্নে ঢুকে গেলেন বিরোধী দলনেতা, সেখানে কি কোনো সিকিউরিটি ল্যাবস বা এরকম কোনো বিষয় দেখছেন পুলিশের তরফ থেকে? সিকিউরিটি ল্যাবসের কি আছে? বিধায়ক এবং পদাধিকার বলে বিরোধী দলনেতা, এরা তো পরিচিত মুখ, ফলে এর সঙ্গে নিরাপত্তার ল্যাবসের কি সম্পর্ক? এটা তারা গেছেন ঢুকেছেন, তাদের কাজ নেই, তাদের অতৃপ্ত আত্মা, তাদের মানসিক অবসাদ, এটা তাদের প্রবলেম। কিন্তু কোনো অজানা অচেনা লোক তারা তো আচমকা ঢুকে পড়েনি, ফলে এর সঙ্গে কোনো সেই অর্থে সিকিউরিটি ল্যাবসের কোনো প্রসঙ্গ নেই। উনি আরো বলেছেন যে মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন ড্রামা করতে, আমি দুর্নীতির অভিযোগে নবান্নে এসেছি, বিধানসভার ফল ওকে, প্রধানমন্ত্রী বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখানে কে শুভেন্দু এসব ব্যাপারে কথা বলার? বাংলার বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শুনছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। সেখানে এই 4 আনা নকুলদানা দলবদলু, সিবিআই এর এফআইআর নেম, চোর, চিটিংবাজ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, মির্জাপুর, ও কে এসব ব্যাপারে কথা বলার? মানসিক হতাশা থেকে এসব কথাবার্তা বলছে। উপরাষ্ট্রপতিকে উপহাস করা নিয়ে রাষ্ট্রপতি আজকে এক্সটার্নালে করেছেন যে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, কিন্তু অভিব্যক্তি এরকম হওয়া উচিত, মানে সৌজন্য। এই বিষয়ে আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যা বলার বলেছেন। তবে আমরা অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নানা রকম অঙ্গভঙ্গি ইত্যাদি এসব পার্লামেন্টের ফ্লোরেও করতে দেখেছি। ফলে যারা এসব নিন্দামন্দ করতে যাচ্ছেন তারা আগে আয়নায় মুখ দেখুন, এর বাইরে কোনো কথা বলবো না। যা বলার আজকে মুখ্যমন্ত্রী দিল্লিতে বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীও ফোন করেছিলেন এবং সেটা এক্সটার্নালি আবার উপরাষ্ট্রপতি সেটা পোস্ট করেছেন যে প্রধানমন্ত্রী ফোন করে। আমরা বললাম তো, এই বিষয়ে যা বলার, এই প্রশ্নের উত্তর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দিয়েছেন, ফলে আমাদের বাড়তি কিছু বলার নেই, আমাদের নেত্রী বলে দিয়েছেন। শুধু আমরা এইটুকু বলবো, যারা এই সব নিন্দামন্দ করতে যাচ্ছেন তারা যেন মনে রাখেন এই ধরনের আচরণ, অঙ্গভঙ্গি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও করেছেন, ফলে সেগুলো যেন তারা সমালোচনার আগে মনে রাখবেন। বলছি, আজকে প্রধানমন্ত্রী যখন সাক্ষাতের জন্য যখন তৃণমূলের প্রতিনিধি দল গেলেন, সেই মুহূর্তে লাস্ট মুহূর্তে কল্যাণ ব্যানার্জিকে বাদ দেওয়া হলো, এটা কি এই কারণে বিতর্কের জেরে? আমি একেবারেই এটা গোটা বিষয়টা জানি না, বলতে পারবো না। মানে যেটা জানি না সেটা আমি কিভাবে বলবো? আমি এই বিষয়ে আমার কাছে কোনো বিষয় নেই। যাদের যাওয়ার কথা ছিল তারা গেছেন। কল্যাণদা বাদ না, বাদের কোনো প্রশ্ন ওইভাবে আছে বলে আমার মনে হয় না। সব সাংসদদের মধ্যে থেকেই কয়েকজনকে নিয়ে গেছেন, কয়েকজনকে যাওয়া সম্ভব নয়, কারণ 10 জনকে যাওয়ার টিম। তার মধ্যে আমি জানি না কল্যাণদা ঘুম থেকে উঠতে দেরি করেছিল কিনা। প্রতিহিংসা পরায়ণ আচরণ, বাইরন বিশ্বাস যেই তৃণমূলের যোগ দিয়েছেন, তার আগে অবধি ছিল নাকি সাগরদিঘি মডেল। সিপিএম চাঁয়াচ্ছে, কংগ্রেস চাঁয়াচ্ছে, এবং শুভেন্দু ধেই ধেই করে নাচছে। এখন বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন, ফলে সাগরদিঘি মডেল চুরমার। এখন বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে, আর তৃণমূলে থাকলে বা তৃণমূলে জয়েন করলে তখন এজেন্সি যাবে। তো আরো এই প্রতিহিংসা পরায়ণ আচরণ প্রমাণ হয়ে গেল, এতে এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। ধরুন দলবদলু বাইরন, সেক্ষেত্রে আরো 2 জন আছে, তন্ময় ঘোষ বা কৃষ্ণ শ্রীমানি, কি বলে, এদের ক্ষেত্রেও দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সি। বলছি তো, যেই মুহূর্তে তৃণমূলকে টার্গেট করছে, হয় তৃণমূল নেতাদের অথবা যারা দল বদলে তৃণমূলে আসছেন উন্নয়নের স্বার্থে, তাদের পিছনে এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে, আয়কর হানা, ইডি, সিবিআই। তো এগুলো তো বুঝিয়ে দিচ্ছে যে পুরোদস্তুর এটা প্রতিহিংসা পরায়ণ আচরণ, যেটা গ্রহণ করতে পারছে না বিজেপি। যে তৃণমূলের তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, ফলে এজেন্সিকে শাখা সংগঠন, গণসংগঠনের মতো ব্যবহার করছে, নিজেদের ঘাটতি এজেন্সির আক্রমণ দিয়ে পূরণের চেষ্টা করছে। ফলে যারা তৃণমূলে চলে আসছেন তাদের বাড়িতে আয়কর পাঠিয়ে দিচ্ছে, এজেন্সি পাঠাচ্ছে। বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার, তাকে ইডি তলব করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, এবং তাদের অভিযোগ হচ্ছে মানে তার কাছেও মোটা অঙ্কের টাকা ঢুকেছে।
এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। কারা কি বিষয়ে ডেকেছেন ইত্যাদি এই বিষয়ে এখনই দলের কোনো মন্তব্যের অবকাশ আছে বলে মনে করি না। অলরেডি কাউন্সিলরদের হতে পারে, কিন্তু কোনো তদন্তের জন্য যদি ডেকে থাকেন তাহলে যাকে ডেকেছেন আমার মনে হয় বেটার তিনি বা তার আইনজীবী গোটা বিষয়টা বলতে পারবেন। 24 তারিখে গীতা পাঠের অনুষ্ঠান, প্রধানমন্ত্রী আসছেন না। ব্রিগেড ভরবে না সবাই জানে। যারা এই গীতাকে সামনে রেখে, গীতা আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানের জায়গা, প্রিয় গ্রন্থ, জীবন দর্শন, শ্রীকৃষ্ণের বার্তা, শ্রীমদ্ ভগবত গীতা। তো এখন গীতাকে নিয়ে যারা রাজনৈতিক ইভেন্ট করতে গেছিল, প্রধানমন্ত্রী হয়তো খবর টবর নিয়ে দেখেছেন, তার নাম দিয়ে লোক ভরাবার চেষ্টা হচ্ছে, কিন্তু ওখানে বিস্তীর্ণ প্রান্তর ফাঁকা থাকবে ব্রিগেডে। ফলে সেই ফ্লপ সভার ভয়, একে তো ফ্লপ সভা অমিত শাহ করে গেছেন ধর্মতলায়, আবার নরেন্দ্র মোদী এই ফ্লপ সভার ঝুঁকি নিতে চাননি, তিনি আশা ক্যান্সেল করে দিয়েছেন। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কথা বলা হলো, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে 12,000-এর কিছু বেশি। দেখুন, আমরা বারবার বলছি, গীতা চিরকাল আমাদের সঙ্গে আছে। মানুষ যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মে বিশ্বাস করেন, গীতার প্রতি ভালোবাসা, গীতার প্রতি শ্রদ্ধা, সম্মান, এগুলো বিজেপির কাছ থেকে শিখব না। গীতাকে বিজেপি, ধর্মকে বিজেপি পলিটিক্যাল ইভেন্টে পরিণত করার চেষ্টা করছে, মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে। তাতে মানুষ পা দিচ্ছেন না। আর প্রধানমন্ত্রীও খবর পাচ্ছেন যে এই লক্ষ্য কণ্ঠে গীতা, অমুক কণ্ঠে গীতা, তমুক কণ্ঠে গীতা বলে এ তো গীতাকেই অসম্মান করা হচ্ছে, একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত করে দিয়ে। আমরা তো এমনিতেই গীতা পাঠ করি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে লোক হচ্ছে না। ব্রিগেড কেন, তার একটা অর্ধেকও ভরবে না, তার 10% ভরবে না, তার 5% ভরবে না। সেই ভয়ে প্রধানমন্ত্রী ব্রিগেডে আসা ক্যান্সেল করে দিয়েছে। বলছি দাদা, একটা প্রশ্ন করি। মল্লিকার্জুন খাড়গের নাম উল্লেখ করা হচ্ছে, মোদির বিপরীতে মল্লিকার্জুন এ বিষয়ে আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন বলেছেন, কি জন্য বলেছেন, বিস্তারিত নিজে সাংবাদিকদের ব্যাখ্যা করে দিয়েছেন। এ নিয়ে একটি প্রশ্নেরও জবাব দেবো না। এটা কি কোথাও একটা মোদিকে এগিয়ে দেওয়া বা কিংবা এগিয়ে দেওয়া কোথাও কি একটা ম্লান করে দেওয়া হলো না ইন্ডিয়া জোটের মুখটা? এটা TV9-এর ব্যাখ্যা হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ব্যাখ্যা সেটা আজ সকালবেলা তিনি দিয়ে দিয়েছেন, এবং খুব সুন্দরভাবেই তার ব্যাখ্যা দিয়েছেন যে একটা ফ্রন্ট হলে, একটা অ্যালায়েন্স হলে তার একটা মুখ দরকার হয়, বা সেই মুখ হিসেবে তিনি তার দিক থেকে সম্মানার্থে একজন সিনিয়র মোস্ট রাজনীতিবিদের নাম তিনি বলেছেন। এই ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাকিটা TV9 কি কি খারাপ হয়েছে ব্যাখ্যা করবে, আমরা শুনবো। বলছি, আপনি আগের দিনে বলেছিলেন যে রাহুল গান্ধী ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবও দেখা গেল রাহুল গান্ধীর নাম নেই। না, এটা সম্পূর্ণ, দেখুন, নাম প্রস্তাব মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নাম প্রস্তাব করেছেন সেটা তো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তার সঙ্গে তিনি দলিত সম্প্রদায় থেকে আসা, তার সঙ্গে তিনি বড় দল কংগ্রেসের সভাপতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন। ফলে কংগ্রেস যদি তার সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে করে থাকে সেটা তার ব্যাপার, কংগ্রেস কেন অন্য কাউকে করেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য দেখিয়েছেন, তার সঙ্গে অমুককে বাদ তমুক কেন নয়, এই ব্যাখ্যাটা বোধহয় এই মুহূর্তে মেলানো সম্ভব হচ্ছে না। বলছি, ইডি অভিযোগ করছে যে খাদ্য দপ্তর থেকে সরে গেলেও জ্যোতিপ্রিয় মল্লিকের বন দপ্তরে বসেই খাদ্য দপ্তরের দুর্নীতি চলেছে। গতকাল গিয়েছিল এবং সেখানে প্রচুর নথি পাওয়া গেছে, প্রায় 10 কোটি টাকার। এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না বিষয়টা কোর্টে যাচ্ছে, কোর্টে নির্দিষ্টভাবে কেউ কিছু বলছেন, ততক্ষণ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখার কোনো মানে হয় না। কারণ এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ, এবং ইডি সূত্র বলে যেটা দেয়া হচ্ছে আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবো। বলছি যে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব করেছে। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে প্রধান বিচারপতিকে বলবো বিচারপতিদের পরিবারগুলিকে বাঁচান। সোমবার দিন এই মর্মে সমস্ত তথ্য দিয়ে উনি চিঠি দিচ্ছেন
যে বিভিন্ন বিচারপতিরা সরব হলেই শাসক দল তাদেরকে মানে ভীষণভাবে ডিস্টার্ব করছে। সোমবার দিন চিঠি দিচ্ছেন শুভেন্দু। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, নানাভাবে সস্তা রাজনীতি করে প্রচারে থাকার চেষ্টা। আইনের বিষয়টা সম্পূর্ণ কোর্টে এজলাসে হয়, তার সঙ্গে এই ধরনের চিঠি চাপাটির কোনো অবকাশ নেই। এবং আমি মহামান্য আইন ব্যবস্থা, প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল মনে করি না যে তার জন্য শুভেন্দুর মতো সিবিআই এর এফআইআর নেমড একটা চোর চিটিংবাজে চিঠি লাগবে তাদের নিজেদের সম্মান রক্ষায়। অমিত সিনহার হাজবেন্ড কি সিআইডি তদন্তটাকে কিভাবে দেখছেন? অত্যন্ত গঠনমূলকভাবে দেখছি, যেটা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে। অন্য সময় যখন তৃণমূলের কারুর বিরুদ্ধে তদন্ত হয় তখন বড় বড় কথা শুনি, কোর্টের রায় হচ্ছে এত কথা কিসের। এখন যদি এক্ষেত্রেও কোর্টের রায় হচ্ছে তাহলে এত কথা কিসের। 2 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি, কোনো আইনজীবী, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর চেয়ার মিসইউজ করে থাকেন, কোনো প্রভাব খাটিয়ে থাকেন, অন্যায় কাজ করে থাকেন, আমি নির্দিষ্ট কোনো বিচারপতিকে বলছি না, যদি কোনো ব্যক্তি এই কাজগুলি করে থাকেন তাহলে তিনি তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না কখনোই। তো ফলে আইনে তৃণমূলের লোকদের সামন পাঠালে কেন যাবে না, আর অন্য কেউ হলে কেন যাবে, এই প্রশ্নকর্তাদের প্রশ্নের তফাৎটাই বলে দেয় যে প্রচারটা কতটা পক্ষপাত দুষ্ট। আজকেও 3 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে নতুন করে। লোকসভা, রাজ্যসভা, সংসদ ভবন, এখানে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এটা লজ্জা, কলঙ্ক। বিরোধী শূন্য করে দিয়ে সেখানে বক্তব্য রাখছেন অমিত শাহ এবং দেশের বিরুদ্ধে, জনহিতের বিরুদ্ধে, দেশবাসী এবং দেশের স্বার্থের বিরুদ্ধে বিল পাস করাবার চেষ্টা করছেন তিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দমনপীড়ন, যেভাবে রেকর্ড সংখ্যক বিরোধী সাংসদকে সংসদ ভবন থেকে বার করে দিয়ে, বিরোধী কণ্ঠ শূন্য করে দিয়ে সেখানে জনবিরোধী বিল, দেশবিরোধী বিল পাসের চেষ্টা চলছে, এটা অতীতে কখনো হয়নি। চূড়ান্ত কলঙ্কজনক ঘটনা চলছে সংসদে। সেটা দল বলবে। আমাদের তো ঘোষণা করাই ছিল যে পরপর আন্দোলনের ফেজগুলো, মুখ্যমন্ত্রীর ধর্ণা, অভিষেকের নবজোয়ার, অভিষেকের নেতৃত্বে দিল্লিতে অভিযান, পরবর্তীকালে রাজভবনের ধর্ণা, তখনই তো বলা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যাওয়া হবে। তা আজ প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে দেখা করেছেন, কথা হয়েছে, একটা বিষয় আলোচনা হয়েছে যে আবার একটা দ্বিপাক্ষিক বৈঠক মতো হবে অফিসার স্তরে। এবং এতবার হিসেব দেওয়ার পরে উদারতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার স্বার্থে আরও একবার না হয় বৈঠক হবে, টাইম বাউন্ড বৈঠক চেয়েছেন। তারপরে কি যদি দরকার হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন সকলের সামনে। নবজোয়ার তো আমরা পঞ্চায়েতের আগে দেখেছিলাম খুবই সাফল্য পেয়েছে নবজোয়ারের এই অভিযান। লোকসভার আগেও কি নবজোয়ার দ্বিতীয় পর্যায়ে শুরু করছিল? যদি দল কোনো কর্মসূচি নেয় তাহলে সেটা নিশ্চিতভাবে যথাসময়ে ঘোষণা করে দেওয়া হবে, তার আগে কি করে বলবো। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন যে ওই মিমিক্রির বিষয়ে, যে রাহুল গান্ধী না ছবি তুললে আপনারা জানতে পারতেন, এইটার কি ব্যাখ্যা দেবেন? আমি ব্যাখ্যা দেবো না, আমার নেত্রী তাঁর অবজারভেশন বলেছেন, সব কথার ব্যাখ্যা কেন দিতেই যাবো। ফলে এই বিষয়ে আমার কোনো মন্তব্যই নেই। যেখানে খোদ মুখ্যমন্ত্রী, দলনেত্রী তাঁর অবজারভেশন বলেছেন, সেখানে আমরা কেন অহেতুক বাড়তি কথা বলবো। রাহুল গান্ধীও কিন্তু বলেছেন যে তিনি ছবি তুলেছেন কিন্তু কোথাও শেয়ার করেননি। এই বিষয়টা নিয়ে কেন এত জল্পনা হচ্ছে? সেগুলো তাঁদের ব্যাপার। এই বিষয়ে যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ।